আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা বরাবরের মতো আপনাদেরকে একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। এখন বাজে হচ্ছে বৃহস্পতিবার রাত 9:15। আইমান হচ্ছে চুল কেটে এসেছে আর আমি এদিক থেকে হচ্ছে রান্না করছি। প্রথমেই রান্না করে নিচ্ছি গরুর মাংস, পাশাপাশি আমি কবুতরের মাংসটাও রান্না করব। ওরা যেহেতু কবুতরের মাংসটা খায় না, মানে আমার বাচ্চারা, সেজন্য ওদের জন্য গরুর মাংসটা আগে রান্না করে নিচ্ছি। যে পরিমাণ গরম পড়েছে, আইমানের চুলটা একটু বড় হয়ে গিয়েছিল, কাটতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন ওকে একাই পাঠাই সেলুনে, বাসার কাছেই। তো নিজের মন মতো কেটে আসে। সামনের চুলগুলো মনে হচ্ছে একটু বড় রয়েছে, তো আরিয়ানা আবার দেখছিল চেক করে। আমার সেই ছোট্ট বাচ্চাটা কিন্তু দেখতে দেখতে 13 বছর পার হয়ে যাচ্ছে। জুন মাসের 12 তারিখে কিন্তু ওর 13 শেষ হয়ে 14 শুরু হবে। মাশাআল্লাহ, আইমান কিন্তু আমার সমান লম্বা হয়ে গেছে। ওর হাইটটা এখন আছে 5 ফিট 4 ইঞ্চি। বয়সের তুলনায় মনে হয় লম্বাটা একটু বেশি হয়ে গেছে। আর এখন কিন্তু বাড়ন্তর সময়। তো এই তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি আর রান্না বান্নাও করছি। এদিকে কবুতরের মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে 7টার মতো কবুতর আছে। তো যেটা বলছিলাম আর কি, এখন বাড়ন্তর সময়, এই বাড়ন্তর সময় কিন্তু বাচ্চারা একটু শুকিয়ে যায় লম্বা হওয়ার কারণে। তো আমার আইমানও কিন্তু সেজন্য একটু লম্বা হয়েছে, একটু না ভালোই লম্বা হয়েছে আর অনেকটা শুকিয়ে গেছে। আর আপনারা হয়তো জানেন আমার পরিবারের উপর দিয়ে অনেক বড় একটা ধকল গিয়েছে। যেহেতু আমার মা মারা গিয়েছে, আমার মা মারা যাওয়ার পর 2 মাসের মতো আমার ঘরে শুধু আমার বাচ্চারা কান্নাকাটিই দেখেছে। এদিক থেকে আমি রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে 2 ভাই বোনের বিছানাটা গুছিয়ে দিলাম। 2 ভাই বোন এখন কয়েকদিন যাবত একই রুমে ঘুমাচ্ছে। একই রুমে ঘুমানোর কারণ হচ্ছে আইমানের এসিটা দিয়ে একটু পানি পড়ছে, একটু সার্ভিসিং করাতে হবে, সেজন্য ছাড়ছি না। তো এই জন্য 2 ভাই বোনকে একই রুমে বিছানা করে দিলাম। আর আরেকজন দেখেন কোথায় বসে আছে, রাজা হয়ে সে এখানে বসে থাকে। এটা হচ্ছে তার জায়গা। এই ডিভাইনটা তার অনেক বেশি পছন্দের একটা জায়গা। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমার আইমানের শুকানোটা নিয়ে কথা বলছিলাম। অনেক আপুদের চোখেই এই বিষয়টা পড়েছে, যেহেতু অনেক দিন যাবত আমাকে দেখেন, অনেক ছোট্টবেলা থেকে আইমানকে দেখেন, মানে আমার ছেলেকে দেখেন। তো হঠাৎ করে ও লম্বা হওয়াতে অনেক বেশি শুকিয়ে যাওয়ার কারণে সবার চোখে পড়াটাই স্বাভাবিক। আর একটা বাচ্চা যখন শুকিয়ে যায় বা একটা বাচ্চার মধ্যে যখন পরিবর্তন আসে, সেটা কিন্তু তার মায়ের চোখেই প্রথমে পড়ে। তো আমার বাচ্চাটা যে শুকিয়ে গেছে, এটা কিন্তু আমি নিজেও দেখতে পাচ্ছি। গতকাল রাত থেকে ভিডিওটা আপনাদের সাথে শুরু করেছিলাম। এখন হচ্ছে সকালবেলা। এক চুলায় আমি হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো সাবিনা বানিয়ে দিয়েছে। আর পাশের চুলায় আমি হচ্ছে গরুর মাংসটা গরম করে নিচ্ছি। ব্রেকফাস্ট রেডি করছি আর কি। তো ব্রেকফাস্ট রেডি করতে করতে যে কথাটা নিয়ে আলোচনা করছিলাম সেটা শেষ করি। আমার বাচ্চাটা শুকিয়ে যাওয়ার কিছু কারণ হচ্ছে, আমি একটু আপনাদেরকে বলি। আমার পরিবারের উপর দিয়ে কিন্তু খুব বেশি দিন হয়নি একটা ধকল গিয়েছে। আমার আম্মা মারা গিয়েছে ডিসেম্বরের 22 তারিখে। এরপর থেকে কিন্তু আমার ঘরে প্রায় 2-3 মাসের মতো আমার বাচ্চারা আমার কান্নাকাটি দেখেছে, আমার অবস্থাটাই দেখেছে। তো খাওয়া দাওয়া ঠিকমতো করলেও কিন্তু তারা, তাদের মানসিক অবস্থাটা খুব ভালো ছিল না। মানসিক অবস্থা খারাপ থাকলেও কিন্তু সেটা শরীরের উপর এফেক্ট পড়ে। শুধু খাওয়া দাওয়া বন্ধ করে দিলে বা খাওয়া দাওয়া কম খেলেই কিন্তু মানুষ শুকায় না। আমার ওজন কত কমেছে জানেন? আপনারা তো আমাকে অনেক দেখেছেন আগের ভিডিওতে, যদিও আমি ফেস বেশি একটা দেখাই না, কিন্তু আমার ওজন এখন কি আপনারা আমার এখনকার ভিডিওগুলো দেখে বুঝেন না যে আমি কত পরিমাণ শুকিয়েছি? আমার 15 কেজির চেয়ে বেশি ওজন কমেছে। আমার হাজব্যান্ড বলে মানুষ ওজন কমানোর জন্য কত চেষ্টা করে, কত পরিশ্রম করে, কত ডায়েট করে, কত ধরনের ওষুধ খায়, তোমার তো এমনিতেই ওজন কমে গেছে। এটা অনেক বেশি খুশি হয়েছে সে আমার ওজন কমাতে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি খুশি, কারণ ওজন কমাতে কিন্তু আমার রোগ, আমার অসুখ, আমার ব্যথা অনেক কমে গেছে। আমি সেটা ফিল করি। আর আমি এখন ওজন কমাতে অনেক বেশি পরিশ্রমও করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট শেষ করলাম। এরপরে আরিয়ানার আলমারিটার অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই মেয়েকে নিয়ে যে আমি কি করব জানি না। ভার্সিটিতে যাওয়ার সময় সে আলমারির অবস্থা পুরো 12টা বাজিয়ে দেয়। তো আজকে বলছে যে আম্মু আলমারিটা গুছাতেই হবে, তুমি কি আমাকে হেল্প করবে? আমি বললাম যে আমি পারবো না, আমি আইমানকে পড়াবো। তো এই তো আমি হচ্ছে আইমানকে পড়ানোর জন্য এখানে অলরেডি বসে গেছি। আমার বাচ্চাটার হচ্ছে বাংলা পরীক্ষা। বাংলায় একটু দুর্বল বরাবরই, তো বাংলাটা একটু কাছে থেকে বসিয়েই পড়াবো।
এখন হচ্ছে প্রায় 12:30টার মতো। এসির লোককে কালকে বলে আসা হয়েছিল যেন এসিটা সার্ভিসিং করে। তো ওরা কালকে দেখে গেছে, বলল যে মাস্টার সার্ভিসিং করতে হবে, এসিটা দিয়ে একটু পানি পড়ছে। এরপরে হচ্ছে আইমানের রুমে আইমানের এসিটা সার্ভিসিং করা শুরু হয়ে গেল। আইমানের পড়া থেকে উঠতে হয়েছে। আইমান এখন আমার রুমে গিয়ে পড়ছে আর আমি অন্যান্য কাজগুলো করে ফেলছি। যেহেতু আমি রান্নাটা গতকাল রাতেই করে রেখেছিলাম, রান্নার অত ঝামেলা নেই। প্রত্যেক গরমেই কিন্তু গরম শুরু হওয়ার সাথে সাথে আমি এসিগুলো সার্ভিসিং করাই। তো এবার একটু দেরি হয়ে গেছে, আর দেরি হওয়াতেই হয়তো আইমানের এসিটার একটু প্রবলেম হয়েছে। এসি দিয়ে অনেক পানি পড়ছে, তো সেজন্যই সার্ভিসিংটা হচ্ছে। মাস্টার সার্ভিসিং ছাড়া নাকি এটা ক্লিন হবে না, মানে ইনডোর আউটডোর দুই পাশেই হচ্ছে ওরা সার্ভিসিং করবে। এই তো ওরা হচ্ছে এই বাথরুমটা থেকেই লাইন নিয়েছে, লাইন নিয়ে ওরা ওদের মতো কাজ করছে। আরেকজন এদিকে এসে বলছে এই গ্রিলগুলো নাকি রং করবে। তো আমার বেডরুম যেটা এখন আরিয়ানা থাকে যেটাতে আর কি, এই বেডরুমের দুই জানলার পাশে কিন্তু অনেক গাছ ছিল। গাছগুলো আমি বাধ্য হয়ে খুলে ফেলেছি। খুলে ফেলার কারণ হচ্ছে বেশ 2-1 মাস 3-4 মাস যাবত আর কি উপর থেকে, আগে ফেলতো না, রিসেন্টলি শুরু হয়েছে এই ব্যাপারটা। উপর থেকে এত পরিমাণ টিস্যু আর চুল ফেলে, যেগুলো একদম এসে আমার গাছগুলো ভরে থাকে। টিস্যু হাত দিয়ে ফেলতে হয়, চুলটা হাত দিয়ে গাছের উপর থেকে ফেলতে হয়, খুবই বাজে লাগে আমার কাছে। সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম এই গাছগুলো আমি সরিয়ে ফেলবো। তো গাছগুলো সরিয়ে ফেলার পর দেখলাম গ্রিলটাও একটু হচ্ছে কেমন হয়ে গেছে রং ছাড়া। তো সেটাই হচ্ছে ওর বাবা বলছে আমার আজকে সময় আছে, এই গ্রিল দুইটা আমি রং করে দিব। তো এদিক দিয়ে আবার শুরু হয়ে গেল এই রুমে গ্রিল রং করি, বুঝতেই তো পারেন। পুরা বাসাটাই এখন মোটামুটি এলোমেলো। এক রুমে এসি সার্ভিসিং চলছে, আরেক রুমে হচ্ছে রং চলছে। আর আরিয়ানা হচ্ছে আরিয়ানার কাপড় চোপড়গুলো মোটামুটি গুছিয়ে রেখেছে যেভাবেই পেরেছে। এরপরে আমি চলে এসেছি এসি সার্ভিসিং করে। ওরা চলে যাওয়ার পর পুরো রুমটা ক্লিন করে নিচ্ছি। বেডের উপরে দাঁড়িয়ে যেহেতু ক্লিন করেছে, একটু পানিও পড়েছে, ময়লা পড়েছে, এগুলো ক্লিন করে নিচ্ছি। তো আমি যেটা বলছিলাম আর কি আপনাদেরকে, আমি শুকিয়ে গেছি বলে কি আমি না খেয়ে শুকিয়েছি এরকমটা কিন্তু আপনারা মনে করবেন না। গতকালকে একটা কমেন্ট পেয়ে এত বেশি খারাপ লেগেছে, আমি নাকি লুভি, আমি নাকি ব্যবসা শুরু করেছি, আমি ড্রেস সেল করি এখন, সেজন্য ঠিকমতো রান্নাবান্না করি না, আমার বাচ্চাদেরকে খাওয়াই না, আমার বাচ্চা দুইটা নাকি শুকিয়ে গেছে, চেহারা মলিন হয়ে আছে আমার বাচ্চাদের, তারপরে আমার বাচ্চাদেরকে দেখলে নাকি ওনার খুব মায়া লাগে। তো আমি একটা কথাই বলবো, মায়ের চেয়ে কিন্তু মাসির দরদ ভালো না। আমার আম্মা কি বলতো জানেন, মায়ের চেয়ে যে বেশি আদর করবে, মায়ের চেয়ে যে বেশি দরদ দেখাবে সে হচ্ছে ডাইনি। আমার মা এই কথাটা সব সময় বলতো। পৃথিবীতে একটা মায়ের কাছে তার সন্তানের চাইতে আর বড় কিছুই হতে পারে না। এতটা বছর ধরে এই সন্তানের জন্য কত কষ্ট, কত ত্যাগ, কত কিছু করেছি, সেগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই কথাটা আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে আমি বিজনেস করি সেজন্য নাকি আমি ঠিকমতো রান্না বান্না করি না, আমার বাচ্চাদেরকে খাওয়াই না, সেজন্য আমার বাচ্চা শুকিয়ে গেছে। আমার বাচ্চাদের খাবার দাবার এগুলো হচ্ছে সব কিছুর আগে আমার কাছে আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের কাছ থেকে যদি আপনারা জবানবন্দি নেন তাহলে তারা বলবে তাদের মায়ের চেয়ে বেস্ট মা পৃথিবীতে আর হতে পারে না। আমার হাজব্যান্ডও তাই বলবে যে আমার বউয়ের চেয়ে এত ভালো বউ আর হতে পারে না, এত স্যাক্রিফাইস মাইন্ডের বউ হতে পারে না। একটা মেয়ের মা মারা যাওয়ার পর তার কি অবস্থা হতে পারে আশা করি আমার আপুরা, কিছু কিছু আপুরা হলেও বুঝতে পারবেন। সেই সময়টাতেও কিন্তু আমি রান্নাবান্নার হালটা ছেড়ে দেইনি। আর আমার বোন তুলি তো আমার পাশে আছেই। একবেলা যদি আমি রান্না করতে না পারি তাহলে আমি সেই বেলায় হচ্ছে খাবার বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াই। আমার হাজব্যান্ড পোলাও খায় না, আমি আমার বাচ্চাদের জন্য পোলাও রান্না করি, পাশাপাশি ভাত রান্না করি। আমার কিন্তু সিলিন্ডার গ্যাস, একটা 35 কেজির সিলিন্ডার আমার 25 দিন যায়, যেখানে আমার বিল্ডিংয়ে অন্য ফ্ল্যাটেই নাকি 3-4 মাস যায়। আমি তো মাঝে মাঝে অবাক হই যে কিভাবে সম্ভব এটা। তো আমি মনে মনে ভাবি যে আমি অনেক বেশি চা বানাই সারাদিনে, আমার হাজব্যান্ড 6 থেকে 7 বার চা খায়, সেজন্য মনে আমার গ্যাসটা বেশিই লাগে। একটা মানুষকে একটা কমেন্ট করে দিলেই হয় না, শুধু তার কতটুকু আঘাত লাগবে এই কথাটা সত্য কিনা সেটা ভেবেচিন্তে তারপরে করতে হয়। আর আমি দেখলাম যে এই কমেন্ট করেছে সে কিন্তু খুব বেশি দিন হয়নি যে তার ইউটিউব চ্যানেলটাই খুলেছে। চ্যানেল বলতে তার যে জিমেলটা আছে এটাও খুব বেশি দিনের না। সে আমাকে কতদিন ধরে দেখে যে সে বুঝতে পেরেছে আমার বাচ্চাদেরকে নাকি সে খুব মায়া করে, খুব মায়া লাগে আমার বাচ্চাদের দিকে এখন তাকালে, মলিন হয়ে থাকে চেহারাটা না খাওয়ার জন্য।
মানে এটা কি মেনে নেওয়া যায়? কোনো মা হয়ে কি এটা মেনে নেওয়া সম্ভব? সন্তানের জন্য জীবনটাই শেষ করে দিলাম। কত সুখ, কত আনন্দ সব কিছু ত্যাগ করলাম সন্তানের জন্য। আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড 14 বছর ইটালি থাকে। আমার কিন্তু এখনও কোনো পাসপোর্টও নেই। কেন নেই জানেন? আমার সেই ধরনের কোনো চাহিদাও নেই। আমি কখনো পাসপোর্ট বানাতেও চাইনি। আমাকে ইটালিতে নিতে হবে সেই ধরনের কোনো চাহিদাও আমার নেই। আমি যদি চাইতাম এতদিনে আমার পাসপোর্টও হতো, আমি ইটালিও থাকতাম, কিন্তু আমার কখনোই সেই ইচ্ছা না। কেন জানেন? আমার বাচ্চাদের পড়াশোনার চিন্তা করে আমি কখনো দেশ ছেড়ে কোথাও যেতে চাইনি। বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চা বলতেই আমার পৃথিবী। বাচ্চাদের কোনো দিক দিয়ে খাওয়ার অভাব, পড়ার অভাব দিব, এটা আমি ভাবতেই পারি না। আর যিনি বলেছেন আমি এখন বিজনেস করি দেখে আমার অনেক লোভ, টাকার লোভ কার না আছে? আর আমি তো সৎ পথে টাকা উপার্জন করছি। আমি তো লোভ করে অন্যেরটা কেড়ে নিচ্ছি না। আপনি যে আমাকে এই কমেন্ট করতে আসছেন, আপনার কি বিবেকে একবারও বাজলো না যে আমি কি কোনো অন্যায় কাজ করে টাকা জোগাড় করছি বা টাকা রোজগার করছি? আমি ইউটিউবে কাজ করি, সেটাও আমার একটা রোজগার আসে সেখান থেকে। আমি বিজনেস করছি, সৎ উপার্জন করছি, কষ্ট করে পরিশ্রম করছি। কেন জানেন? সন্তানের জন্য। আর সেই সন্তানকেই আমি না খাইয়ে রাখবো? না খাইয়ে রাখছি, সেজন্য আমার বাচ্চা শুকিয়ে গেছে। আমার বাচ্চার এখন বাড়ন্ত বয়স, 13 বছর চলে। এই সময়টাতে সে একটু লম্বা হবে, একটু শুকাবে, এটাই স্বাভাবিক। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা 29টা রোজায় রেখেছে। সে ভোর রাতে অল্প একটু ভাত খেয়ে সারাটা দিন রোজা রেখেছে এবং 29টা রোজাই রেখেছে। রোজায়ও কিন্তু শরীরটা একটু ভেঙে গিয়েছিল। সব কিছু মিলিয়ে ঝিলেই কিন্তু আমার আইমানের এই অবস্থা, একটু লম্বা হয়েছে। তো এটা আপনাদের চোখে পড়াটাই স্বাভাবিক, কিন্তু সবাই ভালোভাবে নিয়েছেন, কেউ একটা খারাপ মন্তব্য করেননি। কিন্তু ওনার এত মায়া লেগেছে যে আমার বাচ্চাদের মলিন মুখটা দেখে উনি আসছে আমাকে বলতে আমি লুভি, সেজন্য হচ্ছে আমার বাচ্চাদেরকে খাওয়াই না আমি। হায়রে জগৎ, হায়রে মানুষ! আপনাদের মতো কিছু মানুষ আমাদের আশেপাশে আছে বলেই, আপনাদের মতো অসুস্থ মস্তিষ্কতার মানুষ কিছু আমাদের আশেপাশে আছে বলেই আমাদের সমাজটা এই রকম। যদি এই রকম মানুষগুলো না থাকতো, আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর থাকতো। এরকম কুরুচি সম্পন্ন মানুষগুলো আমার আশেপাশে ঘুরঘুর করে দেখেই আমার মনে হয় আমাদের সমাজটা এত নোংরা। এখন তো দিন দিন যা খবর পাচ্ছি, চারদিকে আরও নোংরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, খুব খারাপ লাগা থেকে আজকের ভিডিওতে কথাগুলো শেয়ার করলাম। কারণ আমার জীবনটাই আমি পার করে দিয়েছি বাচ্চাগুলোর জন্য। বাচ্চাদেরকে না খাইয়ে রাখছি, এই কথাটা আমি মেনে নিতে পারি না। এই যে এখন আমার এগুলো হচ্ছে পার্সেল, সব আজকে এই ড্রেসগুলো চলে যাবে। সব কাজ শেষ করে আমি আমার কোনো কাজ ফেলে না, আমার সব ডিসিপ্লিন অনুযায়ী সব শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে বাড়িঘর পরিষ্কার করে সব কিছু করে তারপরে এসেছি আমি পার্সেল রেডি করতে। আলহামদুলিল্লাহ এই নেভি ব্লু কালারের ড্রেসটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন। আজকে 20 থেকে 25 পিসের বেশি যাবে এই ড্রেসটা। এটা আবারও রিস্টক হবে। একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি আমি মনে করি। আর সব সময় আমি চাই স্বাবলম্বী হয়ে থাকতে। আমি ঘরে বসে কিছু করছি, এটা অনেকেরই ভালো লাগছে না। যাই হোক, সেগুলো তাদের মানসিকতার পরিচয়। পার্সেলগুলো রেডি করতে করতেই আমার অর্ডার আসলো চা বানাতে হবে। এই যে চা বানানোটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু একবারের চা বানানো দেখাচ্ছি। লাইফস্টাইল ব্লগে আসলে আমরা যা দেখাই তাই কিন্তু আপনারা দেখেন। সারাদিনের যদি চা বানানোটা আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সারাদিনে 7 থেকে 8 বারের কম হবে না আমি চা বানাই। তারপরে আবার ফ্লাক্সেও রাখি না, একদম গ্যাস দিয়ে বানিয়ে তারপরে দিই। এরপরে আবার তার অনেক ধরনের লোক আসে, তাদেরকেও চা বানিয়ে দিই, আমার কখনোই না থাকে না। ঠিক আছে, এখন হচ্ছে সন্ধ্যার টাইমে চা বিস্কিট এগুলো বানিয়েছি, বাচ্চারাও খাবে, ওর বাবাও খাবে। আমার বিজনেসের জন্য আমার বাসায় রান্না বন্ধ আছে, খাওয়া বন্ধ আছে বাচ্চাদের, এই কথাটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যায় না। তার কারণ হচ্ছে আমার কাছে আমার সন্তানরা আগে, তাদের খাওয়া দাওয়া আগে, সব কিছুই আগে। হ্যাঁ, বলতে পারেন সংসারের কাজগুলো প্রপারলি সব হয় না। যেমন আগে প্রতিদিন সব পরিষ্কার করতাম, একটা কাজ বাকি রেখে আমার মনে হয় যে কেমন জানি লাগতো। এখন হয়তো সেটা থেকে একটু বিরতি নিয়েছি। দেখা যায় 2-1 দিন পর পর কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কার করি, যেমন জানলা পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা। এগুলোকে দেখা যেত আগে প্রতিদিনই আমি করতাম, জানলাটা মুছে ফেলতাম। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, পাশাপাশি আমি অনেক কাজ করে ফেলতাম। এগুলো বলতে পারেন যে হ্যাঁ আপু তোমার বাসাটা আগের মতো নেই গুছানো, বা একটু কাজে কমতি হচ্ছে, কিন্তু আমার বাচ্চাদের খাওয়া দাওয়ার কমতি হচ্ছে আমার বিজনেসের জন্য, এই কথাটা আমি কখনোই মানব না। কারণ হচ্ছে আমার পৃথিবী হচ্ছে আমার বাচ্চারা, তাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্যই তো এত কষ্ট করা। বাবা মা কেন কষ্ট করে?
সন্তানের ভালোর জন্য, সন্তানের যেন সব রকমের চাহিদা পূরণ করতে পারি, সেজন্যই তো এত কষ্ট করা। না হলে আমি টাকা দিয়ে কি করব? আমার টাকার এত লোভ যে আপনি বললেন, আমার টাকা দিয়ে কি হবে আমার সন্তানের পিছনে যদি আমি খরচ না করি? খুব কষ্ট পেয়েছি আমি এই কথাটা। মানুষ কিভাবে এরকম কমেন্ট করে? সারাদিন এত পরিশ্রম, এত পেরেশানি করার পরেও এখন রাত 8:30 বাজে, আমি একটু বের হয়েছি। আরিয়ানা হচ্ছে তুলির বাসায় গিয়েছে, কবুতরের মাংস রান্না করেছিলাম সেটা নিয়ে। আর আমি আর আইমান হচ্ছে একটু আড়ে ফেলে এসেছি, আমার টুকিটাকি 2-3টা জিনিস লাগতো, সেগুলো নিয়েছি। এই তো এখানে একটা হচ্ছে চালন, আর হচ্ছে মগ, আর বোতল ধোয়ার পানির বোতল আর কি, ওয়াশ করার জন্য একটা ব্রাশ নিয়েছি। এগুলো নিয়ে হচ্ছে আর মেডিসিন নিয়েছি, এগুলো নিয়ে হচ্ছে তুলির বাসায় যাচ্ছি, একটু আনাবিয়াকে দেখে যাব। এই তো তুলির বাসায় চলে এসেছি। আজমাইন হচ্ছে পড়ছে, বাচ্চাদের যেহেতু এক্সাম, বেশিক্ষণ থাকবো না, অল্প একটু থেকে চলে যাব। আনাবিয়াকে দেখার জন্যই আসা। আনাবিয়া এসে দেখি ঘুমাচ্ছে, তো আমি উকি দিচ্ছিলাম। উকি দিতেই দেখি যে আমার জানটা ঘুম থেকে উঠে গেছে মশার কামড়ে। খুব মশা আমাদের উত্তরাতে, মশার কামড়ে আমার জানটা উঠে গেছে। প্রথমে আমাকে দেখে হাসি দিল, পরে কান্না করে দিচ্ছে। এরপর কিছুক্ষণ ছিলাম, 10 মিনিটের মতো ছিলাম। এখন বাসায় চলে যাচ্ছি, অনেক বেজে গেছে, 10টার মতো প্রায় বেজে গেছে। বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে তারপরে আবার ভাত রান্না করব আর তরকারিগুলো গরম করব, করে ওদেরকে খেতে দিব। তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি কোনো ভুল ত্রুটি করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।